গ্রহণযোগ্য নির্বাচন সহ 10 দফায় একমত বিএনপি ও ইসলামী আন্দোলন। ক্ষমতা আর সংসদে আসনের লোভ দেখিয়ে তরুণদের কেনা যাবে না, মন্তব্য হাসনাতের। ঢাবি প্রশাসনের সঙ্গে 7 কলেজের অধ্যক্ষদের জরুরি সভা, এলো বিশেষ সিদ্ধান্ত। পিএসসির অধীনে নিয়োগপ্রাপ্ত 3534 জনের নিয়োগ স্থগিত। মালয়েশিয়ায় যাচ্ছেন বাদ পড়া 7964 জন শ্রমিক। এবার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের 24 ঘন্টার আলটিমেটাম। বিসিবি দাবি মানায় অচল অবস্থা কেটেছে ঢাকার ক্রিকেটের। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সহ 10 দফায় একমত হয়েছে বিএনপি ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বৈঠকে এই ঐক্যমত হয়। সোমবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে এ বৈঠক হয়। বেলা 12:15টার দিকে কার্যালয়ে যান মির্জা ফখরুল এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বৈঠকে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদ সহ জ্যেষ্ঠ নেতারা ছিলেন। তাদের বৈঠক এমন সময়ে হলো যখন চরমোনাই পীর জামাত সহ অন্য ধর্মভিত্তিক দল নিয়ে ইসলামী জোট গঠনে সক্রিয় হয়েছেন বলে মত দিচ্ছেন সাধারণ জনগণ। ক্ষমতা আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণদের কেনা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে চুয়াডাঙ্গা রাইজিং ছাত্র জনতার মতবিনিময় সভায় অংশ নিয়ে এই কথা বলেন তিনি বলেন, ক্ষমতার লোভ আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না। আমাদের হাসিনা কিনতে পারেনি, আওয়ামী লীগ কিনতে পারেনি। এই তরুণ প্রজন্মের সঙ্গে আপনারা বেইমানি না করে বরং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করুন। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হন। আপনারা জনতামুখী হলে তরুণ প্রজন্মের সঙ্গ পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে না। 2024-25 শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে ঢাবি প্রশাসনের সঙ্গে 7 কলেজের অধ্যক্ষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ এ কথা জানান। পিএসসির অধীনে নিয়োগপ্রাপ্ত 3534 জনের নিয়োগ 3 মাসের জন্য স্থগিত করেছেন আদালত। সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। আইনজীবীরা জানান, পিএসসির অধীনে নবম ও দশম শ্রেণীর নন ক্যাডার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল ও কলেজ সমূহের জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে গত 2021 সালের 26 অক্টোবর পিএসসি কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরবর্তীতে 2023 সালের 18 মার্চ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ গত 2025 সালের 23 জানুয়ারি সর্বমোট 3534 জনের নিয়োগ প্রদানের সার্কুলার জারি করা হয় এবং উক্ত সার্কুলারে 2025 সালের 29 জানুয়ারি যোগদান করার নির্দেশনা দেওয়া হয়। আজ 27 জানুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এই বেঞ্চ শুনানি শেষে এই নিয়োগ 3 মাসের জন্য স্থগিত করেন। দীর্ঘদিন বন্ধের পর 2022 সালের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজারের পথ উন্মুক্ত হয়। 2024 সালের 31 মে পর্যন্ত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 5.25 লাখ কর্মী দেশটিতে পাড়ি দেয়। তবে টিকিট জটিলতায় যেতে পারেননি প্রায় 18,000-এরও বেশি শ্রমিক। এবার বিদায়ী বছর মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিকদের মধ্যে প্রথম ধাপে দেশটিতে প্রবেশের জন্য 7,964 জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। আগামী 24 ঘন্টার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আলটিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। সোমবার শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পক্ষে এই আলটিমেটামের সিদ্ধান্ত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন। এর আগে আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল হান্নান হোসেন সংবাদ মাধ্যমকে বলেন,
গতকাল সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম আমাদের সঙ্গে দেখা করেছেন। তারা বলেছেন আজকে দিনের মধ্যে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে। আমরা আমাদের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছি। যদি আজকের মধ্যে মন্ত্রণালয় থেকে বিষয়টি সুরাহা না করে তাহলে সামনে বড় আন্দোলনের ডাক আসতে পারে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সোমবার সকালে প্রেস ক্লাব যশোর মিলনায়তনে লোকসমাজের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় যশোরের জেলা প্রশাসক 145 জন হকারের হাতে কম্বল তুলে দেন। সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। কম্বল বিতরণ অনুষ্ঠানে লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক জিলহাজ হোসেন সহ সকল সদস্যরা অংশ নেন। আনন্দঘন পরিবেশে যশোরের স্বনামধন্য ইংলিশ ভার্সন শিক্ষা প্রতিষ্ঠান যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের 19তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শিক্ষাঙ্গনের মাঠে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুর রহমান ওসমানী, ওএসপি এনডিসি পিএসসি কমান্ডার 21 পদাতিক ব্রিগেড। পুরস্কার বিতরণী পর্ব শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে প্রতিষ্ঠানের সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল নাবিল আহমেদ পিএসসি আরটি সহ যশোর সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। এবার খেলার সংবাদ। বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের আওতাধীন ক্লাবগুলোর প্রতিবাদের মুখে স্থগিত করা হয়েছে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের কার্যক্রম। এতে অচল অবস্থা কাটছে ঢাকার ক্লাব ক্রিকেটের। শিগগিরই মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। 29 জানুয়ারি বসিলার সিলিকন ভ্যালিতে মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচ। আগামীকাল বিকেলে হবে লিগের ট্রফি উন্মোচন। আজ বিকেলে সিসিডিএম এর আওতাধীন 76 ক্লাব সংগঠকদের সঙ্গে সিসিডিএম চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক মতবিনিময় সভা হয়, যেখানে প্রথম বিভাগ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সম্ভাব্য সূচি নির্ধারণ করা হয়। যশোর শামসুল হুদা স্টেডিয়ামে সোমবার উদ্বোধন করা হয় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। আর উদ্বোধনী দিনেই আলোকিত ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্রিকেটাররা। হয়েছে রেকর্ডের ছড়াছড়ি। কোনো প্রতিরোধ গড়তে পারেনি বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট নিউ টাউন শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়রা। তারা হারের স্বাদ পেয়েছে 318 রানের বড় ব্যবধানে। সকালে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তটাই ছিল বড় ভুল নিউ টাউন বাদশাহ ফয়সাল স্কুলের। 46 ওভারে 6টি উইকেট হারিয়ে 390 রান করে শিক্ষা বোর্ড স্কুল। জবাবে 22 ওভার 5 বলে মাত্র 72 রানে গুটিয়ে যায় নিউ টাউন বাদশাহ ফয়সাল স্কুলের দলগত ইনিংস। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজিমুল আলম। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খালিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান হয়। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি ব্যতিক্রমী সংবাদ দিয়ে। বিশ্বে নানা রকম ভীতি বা আতঙ্কের কথা আমরা শুনেছি, কিন্তু কখনো কি শুনেছেন কেউ কলা দেখলেই ভয় পান? এমনই এক অদ্ভুত ভীতির শিকার সুইডেনের লিঙ্গ সমতা বিষয়ক মন্ত্রী পাউলেনা ব্রান্ডবার্গ। ব্রান্ডবার্গের এই ভীতি ব্যানানাফোবিয়া নামে পরিচিত। সম্প্রতি সুইডেনের এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, শৈশবে ঘটে যাওয়া এক দুর্ঘটনার পর থেকেই কলার প্রতি এমন অস্বাভাবিক আতঙ্ক অনুভব করেন তিনি। ভীতি কাটাতে পেশাদারের সাহায্য নিচ্ছেন। তার দপ্তর প্রতিটি অনুষ্ঠান বা বৈঠকের আগে স্পট নির্দেশনা দেয়, মন্ত্রীর উপস্থিতির আগে জায়গাটি কলামুক্ত করতে হবে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।